ভিডিওটা আমার নলেজে এখন আসে নাই, আমার দেখার সুযোগ হয়নি। আমাদেরকে মানে দইরা নিয়া প্রেসার দিয়া, ঠিক আছে, আমাদের কাছ থেকে চেক রাখে, বেলাং চেক থানায় বসিয়ে দিয়েছে। থানায় 80,000 ওসি স্যারের রুমে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, পরে আমরা ওসি স্যারের কাছে গেছি আর বলছে যে গরু কি আছে, পরে আমার আব্বা বলছে হ্যাঁ গরু আছে। আমার একটা মেয়ের চিরতহানির চেষ্টা করে, একটা মেয়ের চিরতহানির চেষ্টা চলতেছে, ওই জায়গায় তো আইনের লোকের উচিত ছিল আমাকে দেখা। আমার পেটের উপরে এমন জোরে একটা লাথি মারছে। আমার ডেলিভারি হয়েছে 18 তারিখ। আমার শেষরাইয়া তান্না টাক্কাইয়া নিয়ে যায়। 2024 সালের অক্টোবর মাস, প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে গরু চড়াতে যাচ্ছিলেন পটুয়াখালীর বাউফলের রাসেল হোসেন। গরু ঘরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার, কারণ ঘরে থাকা 5টি গরুই উধাও। গরু না পাওয়ার এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। মরিয়া হয়ে রাসেল এদিক সেদিক ঘুরতে থাকে। ঘটনার মোড় নেয় যখন রাসেলকে থানায় ডাকা হয়। তিনি জানতে পারেন বাউফল থানার ওসির নির্দেশেই চুরি করা হয় তার 5টি গরু। বাউফলের নুরানপুর গ্রামের বাসিন্দা আলতাফ খলিফা তার ছেলের চাকরির প্রলোভনে স্থানীয় ব্যবসায়ী সেলিম সম্রাট ওরফে উত্তমকে 1,37,000 টাকা দেন। চাকরি এবং টাকা না দিতে পেরে সেলিম সম্রাট এখন পলাতক। টাকা ফেরত পেতে সম্রাটের ঘনিষ্ঠজন ইন্দ্রকুল গ্রামের মোহাম্মদ রাসেল হোসেনের নামে থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ ও তার মেয়ে নাসরিন বেগম। এই অভিযোগের পর কোনো তদন্ত ছাড়াই রাসেলের বাড়ির গরু চুরি করে নিয়ে আসতে বলে বাউফল থানার ওসি কামাল হোসেন। এ বিষয়ে রাসেল জানান, গরু ফিরিয়ে দেওয়ার জন্য তাকে জোর করে থানায় নেওয়া হয় এবং 80,000 টাকার বিনিময়ে গরু ফেরত দেওয়া হয়। তবে শুধু টাকা নয়, জোরপূর্বক স্বাক্ষর করিয়ে রাসেলের কাছ থেকে 2টি ব্ল্যাঙ্ক চেকও নিয়ে নেয় তারা। আমার কাছ থেকে চেক নেছে 1,37,000 টাকার চেক দেওয়া, তাহলে আমার বাড়ি থেকে আমরা বাড়িতে না তাই কিভাবে গরু নিয়ে যায়? ঠিক আছে, আমার প্রশ্ন এইখানে যে আমার চেক দেওয়া, তারপর থানায় আমাদের কাছ থেকে চেক মানে রেখে দেয়, আমাদেরকে মানে দইরা নিয়া প্রেসার দিয়া, ঠিক আছে, আমাদের কাছ থেকে চেক রাখে, বেলাং চেক, ঠিক আছে। তারপরে এতগুলো চেক দেওয়া সত্ত্বেও তো আমার বাড়িতে আইসা, আমরা কেউই বাড়িতে না, তা আমার ঘর থেকে কিভাবে গরু নিয়ে যায়? আইসা কি বলছে? আইসা মানে বলতেছে এইটা যে ওসি স্যারের নির্দেশে ওসি স্যারে পাঠাইছে গরু নেওয়ার জন্য, ঠিক আছে, এই জন্য আমরা গরু নিয়ে যাইতে আছি। গরুর কেউ বাড়ি গেলে নিয়ে গেছে, আমরা মানা করছি, হ্যাঁ হনে নেই কইছি গৃহস্থ বাড়ি নেই, হ্যাঁ সামনে গনে নিয়ে পরে আমরা হ্যাঁ হ্যাঁ আইলে হ্যাঁ সামনে গনে হ্যাঁ পরে হ্যাঁ বলে না হ্যাঁ আমরা টাকা দিতে পারবেন, হ্যাঁ টাকা দেন গরু, হ্যাঁ আমরা গরু নিয়ে কি জবা দিয়ে। আমাদের অনুসন্ধানী টিমের হাতে আসে এক গোপন ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যায় থানার ভেতরে লেনদেন হচ্ছে। একটি ব্যানারে স্পষ্ট লেখা বাউফল থানা পটুয়াখালী, যেখানে দেখা যায় স্থানীয় এক ইউপি সদস্য টাকা গুনে দিচ্ছেন আর থানার এএসআই এনায়েত হোসেন পাশে বসে আছেন। যদিও এএসআই এনায়েত হোসেন থানায় টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করলেও নিজের উপস্থিতির কথা অস্বীকার করেছেন। থানায় বসিয়ে দিয়েছে। থানায় 80,000 ওসি স্যারের রুমে বসিয়ে দিয়েছে। থানায় বসিয়ে দিয়েছে, আমাকে সামনে বই দিলাই হ্যাঁ দিয়েছে, মেম্বার আসছিলেন নিয়ে নিয়েছে। এএসআই এনায়েত আমাদের অনুসন্ধানী টিমের সাথে কথা বলার এক পর্যায়ে ওসির রুমেই টাকা লেনদেনের কথা বললেও ওসি এই লেনদেনের বিষয়টি জানেন না বলে অস্বীকার করেন। এই ভিডিওটা আমার নলেজে এখন আসে নাই, আমার দেখার সুযোগ। স্থানীয় মেম্বার বা তার বা চেয়ারম্যান তাদেরকে থানায় আনা হয়েছিল এই বিষয়টা তাদেরকে অবহিত করার জন্য, তাদের মাধ্যমে হয়তো এই জিনিসটা হয়েছে। 80,000 টাকায় 5টি গরু ফেরত পেলেও বাকি 60,000 টাকার জন্য ফের চাপ আসে রাসেলের ওপর। এবার আলতাফ খলিফা আরও 3টি গরু নিয়ে যায় ওসি কামালের নাম করেই। এই অভিযোগের সত্যতা যাচাই করতে আমাদের অনুসন্ধানী দল আলতাফের বাড়িতে গিয়ে তার মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে কথা বলে। গোপনে ধারণ করা ভিডিওতে নাসরিন আক্তার স্পষ্ট জানান, ওসির সাথে কিছুদিন আগেই তার কথা হয়েছে। তিনি বলেছেন গরুগুলো নিয়ে এসে বিক্রি করে ফেলতে, কিন্তু হয়রানির ভয়ে তিনি বিক্রি করেননি। হ্যাঁ, পরে আমরা ওসি স্যারের কাছে গেছি আর বলছে যে গরু কি আছে, পরে আমার আব্বা বলছে হ্যাঁ গরু আছে, পরে বলছে তা গরু নিয়ে আসেন। পরে চৌকিদার নিয়ে নিয়ে আসার কথা বলার পর আমরা চৌকিদার নিয়ে গরু নিয়ে আসছি, আনার পর আবার থানায় জানানো। আপনার কি ওদের কি টাকা দিছিলেন নাকি অন্য কোনো লোক? ওদেরকে দিছিলাম। ওরা তো বলে অন্য লোকের দিছে। ওদেরকে দিছি আমরা টাকা, ওদের হাতে টাকা দিছেন, ওরা কারা দিছিল ছোট তার আমরা জানি না, ওদের হাতে আমরা টাকা দিছি মূলত। পরে ওসি স্যারে মানে গরু বেচার জন্য আদারে দিছে। ওরা ওদের ওই যে কি জানি ওই এসআই উনি তো হ্যাঁ মনির। হ্যাঁ, বাউফল থানার ওসি কামালের এসব কর্মকাণ্ড প্রশাসনিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব যার কাঁধে, সেই যদি অপরাধের আশ্রয়দাতা হন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, এমন প্রশ্ন সকলের।
নানা সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসা এই ওসি এবার নতুন করে সংবাদের শিরোনামে। সম্প্রতি অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে আটকের মাত্র 10 ঘন্টা পর ছেড়ে দেয়ায় আবারও প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। 2024 সালের 22 সেপ্টেম্বর বাউফল থানায় যোগদানের পর থেকেই ক্ষমতাশালীদের সঙ্গী হয়ে উঠেছেন ওসি কামাল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো অপরাধের সংখ্যা বাড়লেও তিনি যেন এসব নিয়ে নীরব। কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু নীরবতার নয়, বরং সক্রিয় অপরাধমূলক কার্যক্রমেরও। আমাদের অনুসন্ধানী টিম ওসি কামালের একাধিক ভয়ঙ্কর কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার দীপাশা এলাকায় মোসাম্মদ তাসলিমা আক্তার ও তার পরিবার ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্বামী মোহাম্মদ শানু পেদার পৈতৃক 1.50 একর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের উচ্ছেদ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাসলিমার অভিযোগ, শামসুল হক, খোকন পেদা, সোহরাব মোল্লা, আলাউদ্দিন গাজী সহ আরও 18 থেকে 20 জনের একটি দল দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করছে। গত 18 সেপ্টেম্বর ভূমিদস্যুরা 50 থেকে 60 জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মৌসুমী ধানের বীজতলা নষ্ট করে, তাসলিমা ও তার স্বামীকে বেধড়ক মারধর করে এবং তার 2 কন্যাকে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে। এসব ঘটনার মেডিকেল রিপোর্ট আমাদের হাতে রয়েছে। এমনকি 2 মেয়ের গলার 2 ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বৃদ্ধা মাকে বাঁচাতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ তাসলিমার। গোপন ক্যামেরার এক ভিডিওতে দেখা যায় তাসলিমার বৃদ্ধা মাকে মারধরের পর তাকে ধরে হাসপাতালে নেওয়া হচ্ছে। ওই দিনই আহত অবস্থায় থানায় যান তাসলিমা ও তার মেয়ে। মামলার কথা বললে ওসির টালবাহানা শুরু হয়। ওসি তাদের হাসপাতালে যেতে বলেন এবং মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে বলেন। অভিযোগ রয়েছে 1 লক্ষ টাকার বিনিময়ে ওসির সাথে এর আগেই চুক্তি সম্পন্ন করে প্রতিপক্ষ। তাই মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু সাধারণ অভিযোগ গ্রহণ করে। উল্টো প্রতিপক্ষের ভুক্তভোগীদের বিরুদ্ধে করা মামলা গ্রহণ করেন ওসি কামাল, আর এখানেই দেয় সন্দেহের জন্ম। পরবর্তীতে আদালতে মামলা হলেও পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে। 7 বারেরও বেশি সময় সাক্ষ্য দিলেও মামলার এজাহার দিচ্ছে না ওসি কামাল হোসেন। এদিকে গত 20 অক্টোবর এ ঘটনার একটি তদন্ত প্রতিবেদন জমা দেন বাউফল থানার এএসআই মশিউর রহমান, যেখানে ভুক্তভোগীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে তাদের গ্রেফতারের দাবি জানান ওই তদন্তকারী এএসআই। আমার একটা মেয়ের চিরতহানির চেষ্টা করে। ওই সময় আমি 4 জন অসুস্থ মেয়ের ছেলে নিয়ে আসছি হাসপাতাল থানায় ওসি স্যারের কাছে। ওসি স্যার বললো যে ছবি তুলে নিয়েছে, বললো যে হসপিটালে নিয়ে চিকিৎসা দেন, আমি এটা দেখতেছি। কিন্তু 3 দিন পরে আমাদের নাম কাটিয়ে দেয় আর কোনো সাহায্য পাই না। কয়েছে পরে দেখতেছি। এরকম বলতে বলতে দীর্ঘ 15 দিন যাবৎ ঘুরাইছে। ঘুরানোর শেষে বলছে আপনার টাকা থাকলে আপনি কোর্টে যান। ওই কোর্ট থেকে মামলা করছি, মামলার রিপোর্ট এই জায়গায় আইসা প্রায় 4 মাস চলতেছে, কোনো রিপোর্ট দেখতেছি না। ওসি স্যারের কাছে আসার পরে ওসি স্যার বলতেছে যে আমি আপনার কোনো সাহায্য করব না, আপনার সাহায্য করবে সাংবাদিক সম্মেলন। তাসলিমার অভিযোগ, ধান কাটতে গেলে পুলিশ বাধা দেয় এবং আদালতের নির্দেশনার কথা বলে ধান কেটে স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখার কথা থাকলেও তা বিক্রি করে দেয়। অথচ প্রতিপক্ষরা ধান বিক্রির সময় পুলিশের সঙ্গে ছিল, কিন্তু তাদের পরিবারকে যেখানে থাকতে দেয়া হয়নি। বলছে অসভ্য মহিলা কথা বলবা না, থানায় না আসলে আমি খুশি হব। আসলে কি আমরা হতদরিদ্র হয়ে কি আমরা আইনের কোনো সাহায্য পাবো না? আমি ডকুমেন্ট দিতাম না, আমার ডকুমেন্ট দেওয়ার মতো কিছু নাই, বলবো ওই মহিলা অসভ্য। কিছু মানে সত্য কিছু দেখাইলেও বলে মহিলা অসভ্য বেশ্যা। বিপক্ষে লাগে হাত মিলাইয়া। এখন আমি গ্রামে শুনতে পাই যে বিপক্ষে এত অত্যাচার অবিচার করে, থানায় আমাকে মামলা নেয় না, কারণ থানা নাকি হারা 1 লাখ টাকা দিয়ে বুক করে দিয়েছে। এ পর্যন্ত তাসলিমা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে 5টি মামলা করা হয়েছে, যার মধ্যে অন্তঃসত্ত্বা নারী মোসাম্মদ রুবি আক্তার, মৃত সন্তান প্রসবকারী শিমু আক্তারকেও আসামি করা হয়েছে। পুলিশের সহযোগিতা না পেয়ে এখন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অসহায় তাসলিমা আক্তার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভূমিদস্যুদের দৌরত্ব বন্ধ করা ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে গত বছরের 9 ডিসেম্বর তাসলিমা পটুয়াখালী প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করলে
ক্ষিপ্ত হয়ে ওসি কামাল বলেন, সাংবাদিকদের কাছে যান, থানায় আসবেন না। এছাড়া ওসি অকথ্য ভাষায় গালাগালি করে বলেও অভিযোগ করেছেন তিনি। আমি যে হসপিটালে ভর্তি ছিলাম, এটা তো আমার প্রশ্ন আইনের কাছে, এটা কি আইনের ধারা যে একটা মেয়ের শ্লীলতাহানির চেষ্টা চলতেছে, ওই জায়গায় তো আইনের লোকের উচিত ছিল আমাকে দেখার যে মূলত বিষয় ওই জায়গায় কি হয়েছে, কিন্তু তারা এটা দেখে নাই। দেখার কথা বইলা পরে মামলা করার জন্য আসছি, মামলা নেয় নাই, ওসি স্যার দেখে নাই। কিন্তু আমার ওসির কাছে একটা প্রশ্ন যে তার মা বোন হলে কি সে এটা করতে পারতো? এইটা কোন আইনে আছে? আমি জানি সে একজন মুসলমান, সে একজন রোজা নামাজি ব্যক্তি, কিন্তু সে এইরকমের কাজটা কিভাবে করলো? তারপর আমার এই ঘটনা ঘটার পরে তারপর আমাকে উল্লেখ করে 3 থেকে 4টা মামলা দিয়েছে, তার কপি আমি দিতে পারবো প্রমাণ সহ। শুধুমাত্র এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য শুধুমাত্র আমাকে নিয়ে ফোনটা ভেঙে দিচ্ছে। তারপরে আমার পেটের উপরে এমন জোরে একটা লাথি মারছে। আমার ডেলিভারি হয়েছে 18 তারিখ, ও এই ঘটনা ঘটেছে 28 তারিখ। 10 দিনের ভিতরে আমার পেটের উপরে এত জোরে একটা লাথি মারছে, আমার সাথে সাথে ওই জায়গায় ব্লিডিং শুরু হয়েছে। আমি দীর্ঘ 4 মাস যাবৎ হসপিটালে ভর্তি ছিলাম, কারণ আমার ব্লিডিং কোনো মতেই থামানো সম্ভব ছিল না। আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, আমি সুস্থ হয়েছি কিছুদিন, তাও শারীরিকভাবে অনেক অসুস্থ এখনও। তবে বিষয়টি পারিবারিক বলে এড়িয়ে যান ওসি কামাল। এদিকে এসব ঘটনার অনুসন্ধানের সময় ওসির বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ পায় বাংলা এডিশন। পৈতৃক ভিটায় বসবাসরত 2 বৃদ্ধ ভাই 75 বছর বয়সী মোহাম্মদ জাহিদ খান এবং 78 বছর বয়সী মোহাম্মদ ইসমাইল খান কয়েক বছর আগে এক পুরনো টিনের ঘর ভেঙে নতুন ভবন নির্মাণ শুরু করেন তারা, কিন্তু এই নির্মাণ নিয়েই বাধে বিপত্তি। তাদের আপন ভাই শফিকুল ইসলাম দাবি করেন ঘরটি তাদের আরেক ভাই হেমায়েত খান তৈরি করেছিলেন এবং তিনি সেটি হেমায়েতের কাছ থেকে কিনেছেন। এরপর থেকেই শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব, যা গড়ায় পুলিশের হস্তক্ষেপ ও আদালতের নির্দেশনার দিকে। স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী বিষয়টি মীমাংসার জন্য থানায় সালিশ বৈঠক বসে। পরে স্থানীয়ভাবে একটি সমঝোতা বৈঠক হলেও শফিকুল তা অমান্য করে 27 জানুয়ারি নির্মাণাধীন বসত ঘরে ভাঙচুর চালান। বাধ্য হয়ে ইসমাইল খান ও জাহিদ খান আদালতে মামলা করেন, যেখানে 10 কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয় এবং উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকার আদেশ দেয়া হয়। কিন্তু আদালতের এই আদেশও শফিকুল ইসলাম মানেননি, বরং 4 ফেব্রুয়ারি পুনরায় হামলা চালিয়ে বসত ঘরে ব্যাপক ভাঙচুর করেন বলে অভিযোগ করেন বাদীরা। এরপর থানায় অভিযোগ দায়ের করে বাদী ইসমাইল হোসেন। সেখানে তিনি বলেন শফিকুল ইসলাম শুধু প্রাণনাশের হুমকি দেননি, উল্টো পুলিশি হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে। 13 ফেব্রুয়ারি রাত হঠাৎই পুলিশের 7 সদস্যের একটি দল বৃদ্ধ জাহিদ খান ও ইসমাইল খানকে তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গেলে তাদের বিরুদ্ধে লুটপাটের মামলা দায়ের করে কোর্টে চালান দেয়া হয়। অথচ পরিবার দাবি করছে এটি শফিকুল ইসলামের পূর্ব পরিকল্পিত চক্রান্ত ছিল, যা তার আগের হুমকির সঙ্গে হুবহু মিলে গেছে। আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি আসি, আজ সন্ধ্যার সময় 7-8 জন পুলিশ আইয়া আমাকে বলে আপনি থানায় চলেন। আমি কেন থানায় যাব? কারণ ওসি সাহেব ডাকছে, আপনাদের ব্যাপারে কথা বলবে। হ্যাঁ, আমি তাদের কথা শুনে আমি থানাতে যাই। থানাতে যাই ওসি সাহেব আমাকে বসতে বলার পর আমি মহলে যাব, আপনি এখানে এসের সাথে কথা বলেন। পরে এসে 10টা-12টার সময় বলে আমাকে আপনি কাস্টডিতে আপনি থানাকে চালান দিতে হবে। তখন আমাকে হাজতে ভরে রাখছে। বাড়িঘরের বিরোধ ছিল এবং এটা চলমান সালিসি ব্যবস্থা ছিল। হ্যাঁ, এই জন্য আমি বাড়িতে আসছিলাম। তাই তারা যে একটা কেস করছে এটা আমি জানি না। হ্যাঁ, না জানা সত্ত্বেও আমাকে থানায় নিয়ে যায় আর কি। সালিসি চলমান ছিল আর কি এই অবস্থা। এর আগে তো গেছে তারা কেন গেছে বা কী জন্য নিয়ে গেছে তা আমরা জানি না। তাদের বলছে যে আপনার নামে কেস আছে। হ্যাঁ, পরে আমাকে থানা থেকে এবং কোর্টে চালান দেয়। চালান দেওয়ার পর আমরা হাজত থাকা সত্ত্বেও তখন আই আমাদের বাড়িতে ভাঙচুর করি, আমার ঘর দরজা ভাঙচুর করে যে আসবাবপত্র ছিল, মালামাল ছিল, সব লুট করে তারা নিয়ে যায়। ওসি সাহেব ওসি সাহেবেরা আমার বাড়িতে আসে সন্ধ্যার পরে, এসে আমাকে বলে কি ওসি সাহেবে কথা শুনে যাইতে বলছি। আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না অনেকদিন থেকে, তাই যদি যারা আছে
আর বড় ভাই আছে তাকে নিয়ে যায়, সে কথা শুনে আসে, তা হে আমার শেষরাইয়া টানিয়া টাক্কাইয়া নিয়ে যায়, নিয়ে থানায় যাইয়া আমারে বসাই রাখিয়া এইবার কইছে তোমারে চালান দেব। কে আমাকে চালান দেবেন কি লেগে? চালান দেবে বোঝ ভানে পরে, এই কথা কইছে, কই আমারে কাটার মধ্যে ভরে দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, যার ঘর তাকিয়ে যদি পুলিশ গ্রেপ্তার করে তবে তার অনুপস্থিতিতে কে বা কারা আবারও সেই বসতঘর ভাঙার নেতৃত্ব দিল। টপ টু বটম এবং থানার ওসি এসআই যারাই আছে, কারণ সবাই তাদের কাছে আসলে আমরা এখন নিরপরাধ এবং আমরা কোনো রকম তাদের কাছে প্রশাসনিক সাহায্য সুবিধা পাচ্ছি না, এবং তারা আরও উল্টো আমাদের হেনস্থ অপদস্থ করার মতো এক প্রকার আমাদের সাথে বাজে ব্যবহার পর্যন্ত করা শুরু করে দিচ্ছে অটোমেটিকলি। কী কারণে আমরা আজও পর্যন্ত এখন পর্যন্ত জানি না। বিনা অভিযোগে হঠাৎ আমার বসতঘর থেকে আমার অসুস্থ স্বামীকে পুলিশে তুলে নিয়ে যায়। আমি ওসির বিচার চাই। আমাদের অনুসন্ধানী টিমের হাতে আসা 17 ফেব্রুয়ারির একটি ভিডিও ফুটেজ নতুন মাত্রা যোগ করেছে এই ঘটনার তদন্তে। স্পষ্ট দেখা যায় শফিকুল ইসলাম নিজেই বসতঘর ভাঙচুরের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে পুলিশের করা লুটপাটের মামলার ভিত্তি কি? এর উত্তর মেলাতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আমাদের হাতে। একটি গোপন অডিও রেকর্ডিং আমাদের হাতে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে শফিকুল ইসলাম বাউফল উপজেলা জামায়াতের আমিরের সঙ্গে মিলে পুলিশের ওসির কাছে আর্থিক লেনদেন করেছেন। এটা একমাত্র সোর্স আছে, উনি এটা জামায়াতের আমির তোমার এসাক মাওলানার সোর্সে ছাড়া হয় না। উনি সম্পূর্ণ থানায় দালালি করে এবং সম্পূর্ণ ওনার সাথে সংযোগ হয়। যখনই আমাদের তোমার এই যে যখন দেখছো তুমি, যখন আমাদের তোমার যে আমাদের কোনো সমস্যা হয়েছে বা আমরা যখন এই একটু করতে গেছি, অভিযোগ করতে গেছি, তখন উনি যে হস্তক্ষেপ করতে প্রতিটা কাজে, এবং উনি লাস্ট পর্যায়ে আমার নামে জিডি পর্যন্ত করে, তখন ওনার নামে আমি এই অভিযোগটা তুলি, কারণ উনি তো স্বয়ং উনি সম্পূর্ণ প্রথম থেকে এখানে মানে হস্তক্ষেপ করছে এবং এমনটা গেলে তার হাত থেকেই গেছে, ছাড়া কোনো ওয়ে নেই। এমন অভিযোগের ব্যাপারে জানতে বাউফলের জামায়াতের আমিরকে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন ওই ঘর প্রথম নির্মাণ করেছে তার ছোট ভাই হেমায়েত। তার কাছ থেকে সেটি কিনে নেন শফিকুল, কিন্তু জাহিদ ও ইসমাইল সেটি জোরপূর্বক দখল করে রেখেছেন। হেমায়েতের কিছু নির্মাণ সামগ্রী আটকে রেখেছিলেন তারা, তাই মামলা করেন তিনি। এরপর মালামাল উদ্ধার হলেও বহিরাগতদের নিয়ে শেষ ষড়যন্ত্র শুরু করে তারা। আদালতের নির্দেশ থাকার পরও কেন বসত ঘরে আবারও হামলা চালানো হলো? যদি শফিকুল ইসলামের দাবি সত্য হয় তাহলে তিনি নিজের বসত ঘর নিজেই কেন ভাঙতে যাবেন? গোপন অডিওতে উঠে আসা পুলিশের সঙ্গে লেনদেনের তথ্য কি তাহলে সত্য? এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে যে কেউ প্রভাব খাটিয়ে প্রশাসনের সাহায্যে প্রতিপক্ষকে ফাঁসাতে পারবে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো ওসি কি বলবেন? এই ঘটনা সে একটা অভিযোগ দেয়, ওই অভিযোগের প্রেক্ষিতে যখন আমরা প্রাথমিক সত্যতা যাচাই বাছাই শেষে যখন আমরা দেখেছি না বিষয়টা আমলযোগ্য, তখন আমরা সেই বিষয়ে আমরা একটা মামলা রুজু হয় এবং আসামিদের গ্রেপ্তার। এদিকে বাউফলের আইনাবাজ কালাইয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে এক পরিবারের ওপর 2 দফা হামলার অভিযোগ উঠেছে। 19 মার্চ প্রতিপক্ষের হামলায় মঞ্জুর রহমান নামের একজন আহত হন। থানায় অভিযোগের পর 21 মার্চ ফের হামলা হলে 15 মাসের এক শিশু আহত হয়। আমার ভাইয়ের গায়ে ইট পড়ছে স্যার। কিরা করছে? এই মিরাজ ঘরে আসছে, ঘরে এই ভাইয়ের গায়ে ইট পড়ছে, আমার গায়ে ইট পড়ছে, আমার ভাইয়ের গায়ে পড়ছে স্যার। দেখা যান ঘরের মধ্যে ইট স্যার, তাড়াতাড়ি আন স্যার, এই মোট টাইমে স্যার, তাড়াতাড়ি আন স্যার, তাড়াতাড়ি আন, আপনি একটু তাড়াতাড়ি আন। ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। তদন্ত কর্মকর্তা এএসআই শাহিনের বিরুদ্ধে মামলা নিতে ঘুষ চাওয়ার অভিযোগও উঠেছে। হামলার ভয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে আশ্রয় নিয়েছেন। আমরা অলরেডি 3500 টাকার মতো দিছি, কিন্তু আমরা কোনো তার কিছুই পাইতেছি না, তার দ্বারা হেল্প এসআই শাহিনের দ্বারা কোনো হেল্প আমরা তার দ্বারা পাইতেছি না। আমার শ্বশুরের উপর হামলার পর আমরা থানায় একটা অভিযোগ করার কারণে বিরোধী যারা আছে তারা আইসা হঠাৎ করে গালাগালি শুরু করে দিছে। আসরের সময় গালাগালি শুরু করে ঘরের ভিতরে ঢুকে ওর বাবার গায়ে অর্ধেক ইট মারছে, বাচ্চাই কোলেছিল, ওই ইট বাচ্চার গায়ে পড়ছে। ওই অবস্থায় আমরা থানায় ফোন দিয়ে পুলিশের কাছে অভিযোগ করা ছিল, ওনারে বারবার ফোন দেওয়া হয়েছে, কিন্তু উনি তখন কোনো গুরুত্ব দেয় নাই, এমনকি তার পরদিন সকাল পর্যন্তও আসে নাই। পরদিন আমি 11টার সময় যেভাবেই হোক আমি ভোরে পালাই আসি বাচ্চা নিয়ে পিছের দরজা দিয়া। এদিকে থানার ওসি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
আসলে আমি নাই স্টেশন, আমি বলতে পারতেছি না, আমি একটু ঢাকায় আছি, আমি না জেনে পুরোটা না বসে অভিযোগটা আবার না দেখে আমি কথা বলতে পারতেছি না বিষয়ে। আমি একটু আসি, কালকে হয়তো রাতে আসবো, আমি এসে আমি বিষয়টা দেখবো। গত কয়েক মাসে বাউফল থানার আইন শৃঙ্খলা যে চরম অবনতি হয়েছে সে কথা উড়িয়ে দেওয়া যায় না। থানা ও পুলিশের সামনেই কিশোর গ্যাংয়ের আসামির কিশোরী উত্ত্যক্ত করা এবং কিশোরের আত্মহত্যার পরও সেই আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসি, থানার সামনে হামলা মারধরের ঘটনাগুলো বাউফলবাসীকে ভাবিয়ে তুলছে। আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েছে বাউফলের সাধারণ শিক্ষার্থীরা, তবে তা কোনো কাজে আসেনি, বরঞ্চ শিক্ষার্থীদের হতে হয়েছে লাঞ্ছিত। সম্প্রতি বাউফলের সাধারণ শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, সহিংসতায় ইত্যাদি বৃদ্ধি হওয়ায় নিজেদের ও সাধারণ মানুষের নিরাপত্তা চেয়ে থানায় গণ অভিযোগ দায়ের করে। ঘটনার আগের দিন ওসি কামালের অনুমতি আনতে গেলে ওসি ক্ষিপ্ত হন শিক্ষার্থীদের ওপর। এক পর্যায়ে তিনি এমন দাবি মানবেন না এবং শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করতে পারবে না বলেও বলতে শোনা যায় তাকে। শিক্ষার্থী যদি তোমরা 50 জন এই অভিযোগ দাও, তার মানে কি এই বাউফল উপজেলায় শুধু শিক্ষার্থীদেরই সমস্যা? না, সবার শিক্ষার্থীদের থাকবে, যে অটো চালায় তার থাকবে, যে চাকরি করে তার থাকবে, সব শ্রেণী পেশার মানুষের অভিযোগ লাগবে। তাহলে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অভিযোগ থাকা লাগবে যে আমি জানলে আমি জাল বাইতে পারতেছি না, আমার জাল বাইতেও বাধা দিচ্ছে। আমি তরমুজের চাষ করি, আমার তরমুজ চাষে সে বাধা দিচ্ছে। এই ধরনের প্রত্যেকটা শ্রেণী পেশা থেকে আলাদা আলাদা অভিযোগ থাকা লাগবে। নতুবা তো তুমি বললে তার আমি সেটা মানবো না, তুমি সেটা প্রতিষ্ঠাও করতে পারবো না। এছাড়া বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে 10ম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার বিচার চেয়ে থানার অভিমুখে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে মিছিল করলে শিক্ষার্থীদের কাউন্টার দিয়ে ওসি তার ফেসবুক পোস্টে লিখেন, লাল কার্ড হলুদ কার্ডে ভয় পায় না বাউফল থানা পুলিশ। জনমনে এখন একটাই প্রশ্ন, দাড়ি টুপির আড়ালে থাকা এই ওসির এত ক্ষমতার উৎস কি? ক্ষমতার এই অপব্যবহার হাসিনার আমলের স্বৈরাচারী মনোভাবকেই ফুটিয়ে তুলছে বারবার। এটা হচ্ছে আপনার গত মাসের শুরুর দিকের ঘটনা আর কি। এরকম কিছু পাইনি আমরা। 48 সেকেন্ডের একটা ভিডিও আছে থানার ভিতরে, যে ওই গরু মানে ফেরত দেওয়ার জন্য 80,000 টাকা গুনে দিচ্ছে। সেখানে একজন এএসআই উপস্থিত ছিলেন যার নাম হচ্ছে এনায়েত হোসেন। আমি তো এই কথা আপনাকে শুনলাম, আমি তো কিছু জানি না। আপনাকে যারা ভুক্তভোগী ওদেরকে আমার সঙ্গে আসতে বলেন, আমি দেখবো।